সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন স্পেশালের আরেকটি এপিসোডে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজকের বিষয় হবে স্টক মার্কেট কেন। আপনারা জানেন জানুয়ারি মাসের পর থেকেই স্টক মার্কেট আপ এন্ড ডাউন করছেন। অনেকে বেশ ভালো অঙ্কের আয় করেছেন, কিছু আছেন যারা অর্থ হারিয়েছেন। আজকের অনুষ্ঠানে হবে কেন অনেকে হারাচ্ছেন অর্থ, মার্কেটের গতি প্রকৃতি কি, কোন দিকে যাচ্ছে। অনেক অনেক কোম্পানি তাদের আর্নিং ঘোষণা করেছে, 100% নয় 90% হয়ে গেছে। তার অর্থ আমাদের সামনে আগামীর আউটলুকটা কি সে ব্যাপারে বেশ কিছু তথ্য হাজির হয়েছে, যেটি আমরা আমাদের অ্যানালিসিসের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। অনেকেই জানতে চেয়েছেন আপনারা কোন স্টকটি কি ক্রয় করবেন বা কোন দিকে। আমরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, কাজে আপনাকে বলতে পারবো না এক্স্যাক্টলি আপনি কোন স্টকটি ক্রয় করবেন বা বিক্রয় করবেন, কিন্তু আপনাকে আমরা টিপস দিয়ে দিব কোথায় চোখ রাখবেন, কি করতে হবে আপনাকে, এবং মার্কেটের ভীতি থেকে দূরে থাকতে হবে, আসল তথ্য জানতে হবে। সেই আসল তথ্য উঠে আসবে আজকের অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানে আমি আজকে স্বাগত জানিয়েছি ইউএস স্টক মার্কেটের গত 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আলম হায়দার। আপনাকে স্বাগত জানাচ্ছি পুনরায়। ধন্যবাদ হাবিব রহমান, এমন একটি সুন্দর স্টক অনুষ্ঠান করার জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং ধন্যবাদ অলসো টিভিএন দর্শকবৃন্দকে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা সময় নষ্ট না করে আমাদের অনুষ্ঠানটি শুরু করি। আমি প্রথমেই যে জিনিসটি আলাপ করতে চাই সেটি হচ্ছে এরকম, এই কোয়ার্টার আর্নিং সেশন অলমোস্ট ওভার হয়ে গেছে। উই আর অলমোস্ট ডান উইথ দিস, রাইট? এখন হাউ স্টক প্রাইসেস মুভ ফর আর্নিংস এন্ড আর্নিং আউটলুক, চলুন এই এই জায়গাটা থেকে শুরু করা খুব ভালো কাজ হবে বলে আমি মনে করি। চলুন। আমরা জানি যে স্টক প্রাইস মুভ কেন করে, উপরে যায় নিচে যায়, রিজন একটাই, কোম্পানিটা লাভ কেমন করে, লাভের উপরে সবকিছু নির্ভর করে। তো প্রতি 3 মাস পর পর যে আর্নিং ডিক্লারেশন হয়, কোয়ার্টার আর্নিং ডিক্লারেশন হয়, ওগুলি দেখেই আমরা আর কি বলতে পারি যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। এখন তারা আর্নিং ডিক্লারেশন দেয়, তারপরে আমরা ওগুলি দেখে এবং বুঝে নেই যে এই স্টকগুলি আমাদের কিনতে হবে। তো আর্নিং না দেখলে আমরা স্টকগুলি কিনতে পারবো না ইন ফিউচারের জন্য। আর যখন স্টক বাছাই করব তারপরে আমাকে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর নির্ভর করতে হবে এইভাবে। সো আমরা দেখি, যেমন 2-1টা উদাহরণ দিলে দেখা যাবে। যেমন দেখা যাক, আমি প্রথমে নিয়ে আসবো যে মেটা স্টকটা যদি আমরা দেখি এর আর্নিং ডিক্লারেশন গুলি কেমন হয়েছে। হ্যাঁ, তো আর্নিং ডিক্লারেশনটা এই দেখেন, একটা আমি যাচ্ছি, আমি যদি এখানে মাইক্রোসফট আছে, আমি মেটা যাচ্ছি এখন। মেটা যদি দেখবো আমরা এটা একটু রিড করি, তার আর্নিং এবং আর্নিং আউটলুকটা বোঝার চেষ্টা করি। এখানে কতগুলি জিনিস থাকে, আর্নিংটা বিট করলো কিনা, কিংবা আউটলুকটা কেমন হবে। আর্নিং সাথে আরেকটা জিনিস আছে ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস রেভিনিউ ইন্ডিকেট করে আমার গ্রোথটা কেমন হবে। তাহলে আর্নিং, রেভিনিউ এবং আউটলুক, আর্নিং ডিক্লারেশনের মধ্যে এই 3টা জিনিস আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা অনেকেই বুঝি না, তো বুঝার জন্য আমি একটু বলে যাব। যেমন এটা যদি আমি দেখি, মেটা প্ল্যাটফর্ম রিপোর্টেড আর্নিং $6.43 and revenue $42.31 billion. Against তারা আগে ভেবেছিল, the consensus earning means আগে তারা ভেবেছিল আর্নিংটা হবে $5.22 এবং রেভিনিউ হবে $41.27 বিলিয়ন। দেখা যাচ্ছে আর্নিং এবং রেভিনিউ এটার থেকে রিপোর্টেড যেটা করেছিল সেটা বেশি, অর্থাৎ বিট করেছে, অর্থাৎ খুব ভালো আর্নিং করেছে। এটা বলতে হবে তার আর্নিং এবং রেভিনিউ খুবই ভালো। এখন কোশ্চেন হলো, এটা তারা দেখা যাচ্ছে যে ফার্স্ট কোয়ার্টার এন্ডিং মার্চ 2025, কিন্তু এই কোম্পানি আবার বলছে আউটলুক, যেটাকে আউটলুক মিনস ফিউচারে কেমন করবে, অর্থাৎ জুনের যে কোয়ার্টারটা আসতেছে, সেকেন্ড কোয়ার্টার, তাতে সেখানে কি করবে। দ্য কোম্পানি সেড ইট এক্সপেক্টস সেকেন্ড কোয়ার্টার রেভিনিউ $42.5 billion to $45.5 billion, এটা তারা বলতেছে এক্সপেক্ট করে। বাট কারেন্ট কনসেনসাস মিনস প্রাইভেট অ্যানালিস্ট, লাইসেন্স অ্যানালিস্ট, তারা ভেবেছিল এস্টিমেট ওয়াজ $43.74 billion ফর দ্য কোয়ার্টার এন্ডিং June 30। আগেরটা হয়েছিল মার্চ, এটা হলো June 30। তাহলে দেখা যাচ্ছে কি, যে কোম্পানি বলছে 42.50 থেকে 42.5 থেকে 45.5 হবে, কিন্তু এস্টিমেট করেছিল কি 43, অর্থাৎ ওয়ে বেটার দেন এক্সপেক্টেড।
প্রাইভেট অ্যানালিস্ট যারা ছিল তাদের থেকে। অর্থাৎ তাহলে আমি যখন ভবিষ্যতে স্টক কিনবো তাহলে দেখা যাচ্ছে কি যে আর্নিং বিট করেছে এবং আউটলুকটা অনেক ভালো হয়েছে, তাহলে আমার কি করতে হবে, এই স্টকটা আমি আমার ফিউচার ট্রেডিং এর জন্য আমার ওয়াচ লিস্টে রাখবো। এইটাই হলো আর্নিং অ্যান্ড আউটলুক। এখন দেখা যাচ্ছে এটা অনেক ভালো, তো নেগেটিভ অনেক কিছু আছে, নেগেটিভ দু একটা আমরা দেখতে পারি। যেমন এটা নেগেটিভ যদি আমরা আসি তাহলে নেগেটিভ আরেকটা দেখি আমি নেগেটিভ একটুখানি আমি দেখতে চেষ্টা করব। যেমন যেমন দেখুন বি যেটা, জানি না এটা নেগেটিভ হবে কিনা, দেখিনি আমি বি যেটা কেমন নেগেটিভ দেখাচ্ছে। বিজে এটা বিজে No, they also beat expectation. also beat expectation they are earning, beat expectation they are earning, but look the revenue 5.15 and এটা রেভিনিউ হয়েছে ডিক্লেয়ার করেছে, বাট দ্য এক্সপেক্টেড ছিল 5.18। রেভিনিউ ইজ বিগ ফ্যাক্টর, সবগুলি স্টক অ্যাবাউট 40% কম বেশি বেড়ে গিয়েছে। বাট আমরা দেখি এটা রিয়েল লাইফে এটা কেমন ছিল, যে আর্নিং ঘোষণার পরে এখানে বলছে মে 22 আর্নিং ঘোষণার পরে রিয়েল লাইফে কেমন ছিল আমরা দেখে নিই। তাহলে এটা বিজে যদি আমরা দেখি, এখানে বিজে স্টকটা এরকম ছিল, অর্থাৎ খুব একটা বাড়েনি। হোয়াট ইজ দ্য রিজন? খুব একটা বাড়েনি, এই লাইন থেকে একই পর্যায়ে আছে। যে অন্যান্য স্টক যেরকম খুব বেড়েছিল, যেমন ধরুন মেটা যে এই দেখুন একাধারে উপর দিকে গিয়েছিল, দেখা যাচ্ছে বিজে। রিজন হলো ওর রেভিনিউটা অত ভালো হয়নি। রেভিনিউ ইজ বিগ ফ্যাক্টর। রেভিনিউ যদি কম বেশি হয়ে যায়, আপনি রেভিনিউ তো কমাতে বেশি করতে পারবেন না, কারণ এটা যেটা সেল হবে, যেটা টার্ন ওভার সেটাই, এর থেকে কম বেশি করা যায় না। কিন্তু প্রফিট অর আর্নিং অর ইপিএস এটা কম বেশি করা যায় সো মেনি রিজন। কেমন? যদি ডেপ্রিসিয়েশন কম বেশি হয়ে যায়, যেরকম ব্যাড ডেট অর ডাউটফুল ডেট যদি কম বেশি হয়ে যায়, কিংবা অন্য কোনো আনএক্সপেক্টেড এক্সপেন্সেস যেগুলি কম বেশি হতে পারে, এটা করে আপনার প্রফিটটা কম বেশি হতে পারে, কিন্তু রেভিনিউ কম বেশি হতে পারে না। ইন এডিশন রেভিনিউটা এটা একটা ফোকাস করে যে ভবিষ্যতে কেমন হবে, এইটাই আজকে রেভিনিউটা হলো, কালকে কেমন রেভিনিউ হবে এটাও আমাকে বুঝতে হবে। যেমন এখানে দেখা যাচ্ছে ডিক্লেয়ার করেছে আবার আমরা বিজেতে চলে যাচ্ছি। এখন আউটলুকটা কি বলে, বিজের আউটলুকটা একটু দেখার চেষ্টা করি আমরা। আউটলুক বলতেছে, আউটলুক মিনস ফিউচার আর্নিং কোয়ার্টারটা কেমন হবে সেটা বলতেছে। যে কোম্পানি সেড ইট কন্টিনিউস এক্সপেক্ট ফিসকাল 26 আর্নিং 4.1 to 4.3 per share. The current consensus earning estimate was 4.23. That means not too good. দেখুন 4.1 to 4.3, আগে প্রাইভেট অ্যানালিস্ট তারা ভেবেছিল, কনসেস করেছিল 4.23। তো এখন এভারেজ করলে অতটুকু আকর্ষণীয় কোনো কিছু মনে হয় না, কি অতটুকু আকর্ষণীয় কোনো কিছু মনে হয় না। এখন এই জিনিসগুলি আমার বুঝতে হবে। যেমন আপনারা যদি সহজভাবে আর্নিং গুলি দেখতে চান, সাধারণত সব ওয়েবসাইটে আর্নিং গুলি দেখা যায় না। আপনি যদি আর্নিং হুইসপার যদি আপনারা মনে করেন, তবে লিখে রাখতে পারেন। আর্নিং হুইসপার ওয়েবসাইটে গিয়ে আপনি এই আর্নিং কোয়ার্টার এবং কোয়ার্টার আর্নিং এবং আউটলুক গুলি অতি সহজে আপনি দেখে নিতে পারবেন, এবং আপনি ডিসিশন নিয়ে ওয়াচ লিস্টে আপনার স্টকটা নিয়ে রাখতে পারবেন ভবিষ্যতে ট্রেডিং এর জন্য। এই আর কি। ওকে, আলম হায়দার, আপনার কাছে আমার খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন আপনি। আমরা দেখলাম তাদের ফার্স্ট কোয়ার্টারের এক্সপেকটেশন ছিল $1.14, জি, $1.14, কিন্তু তারা আদতে বাস্তবে যখন ঘোষণা করা হলো দেখা গেল 91 পয়সা তারা আর্ন করেছেন, এবং তারা অ্যাকচুয়ালি এস্টিমেট ছিল 91, বাট রিপোর্টেড 1.4। দুঃখিত, আমি উল্টো বলেছি। ওকে, 91 পয়সা তাদের এক্সপেকটেশন ছিল, তারা আয় করেছেন $1.14, হুইচ ইজ গুড। কিন্তু আপনি যখন ওভারঅল রেভিনিউটা দেখবেন, তারা কিন্তু রেভিনিউ বিট করতে পারেনি। তো আপনাকে ডিভিডেন্ড কোথা থেকে দিবে? রেভিনিউ থেকেই তো দিবে। কাজেই আপনাকে এটা দেখতে হবে। আর্নিং হুইসপার ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। earningwhisper.com আপনারা দেখে নেবেন। এই কথা আমরা যখন বলছি, এটি আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো আপনি অন্ধের মতো বা কারো কথা শুনে কোথাও ইনভেস্ট করবেন না। আপনার হাতেই আছে সব বড় বড় অস্ত্র, they're all there. ওকে, এখন আমি যখন আলম হায়দার এই কথাটি বলছি, আমার কাছে একটি প্রশ্ন আপনার আছে, যে আমরা জানি যে ডিসিপ্লিন ট্রেডিং it's a key to success, right?
সো হাউ ডু ইউ ডু ডিসিপ্লিন ট্রেডিং? একটি ব্যাপার আপনি অলরেডি দেখিয়ে দিয়েছেন আমাদেরকে, বাট হাউ ডু ইউ মেনটেন দ্য ডিসিপ্লিন টু বি সাকসেসফুল? ওয়েল, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, থ্যাংক ইউ। আমরা অনেক সময় প্রিপেয়ার থাকি না যে ডিসিপ্লিন ট্রেডিংটা আমার 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 স্টক মার্কেটে লাগবে কি লাগবে না। অবশ্যই লাগবে, কারণ আমরা জানি ওভার 90% পিপল ইন্ডিভিজুয়াল, আমার আপনার মতো ইন্ডিভিজুয়াল যারা আছে তারা লস করে মানে। রিজন হলো ডিসিপ্লিন ট্রেডিং এর মধ্যে তারা নেই। এখন ডিসিপ্লিন ট্রেডিংটা কিভাবে হয়, কিভাবে করতে হবে, এটা অবশ্যই আমাকে একটু জানতে হবে, নিয়মতান্ত্রিক ভাবে জানতে হবে। প্রথমেই আমাকে নিজেকে ডিফাইন করতে হবে কোন ধরনের ট্রেডার আমি কি সুইং ট্রেডার নাকি আমি ডে ট্রেডার, মিনস আজকে কিনে আজকেই বিক্রি করি অথবা কালকে বিক্রি করি, অথবা আমি একটা জব করি, আমি প্যাসিভ ইনকাম দরকার, দেন আমি 2 মাস 3 মাস পর পর আমি আমি ট্রেড করে থাকি, অথবা উই আর ডুইং অপশন ট্রেড। হ্যাঁ, তাও হতে পারে। এনিওয়ে, তো ডিসিপ্লিন ট্রেডিং এর মধ্যে কতগুলি জিনিস আমাকে প্রথমেই ভাবতে হবে, সেই জিনিসগুলি আমাকে ম্যানেজ করে চলতে হবে। সেটা কি? গ্রিডি, ফেয়ার অ্যান্ড ইমোশন। এই 3টা জিনিসকে বয়কট করতে হবে। গ্রিড, ফেয়ার অ্যান্ড ইমোশন। অ্যাগেন গ্রিড, ফেয়ার অ্যান্ড ইমোশন, এই 3টা জিনিস বয়কট করে আমাকে সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে হবে। তো এখন সুন্দরভাবে এগিয়ে যাব কিভাবে? সুন্দরভাবে এগিয়ে যাইতে হলে আমাকে কতগুলি ম্যানেজমেন্টের মধ্যে যাইতে হবে। অ্যাগেইন প্রথমে আমাকে ডিফাইন করতে হবে, যাতে আমরা ধরতে পারি কথাগুলি। প্রথমে আমাকে ডিফাইন করতে হবে প্রথম কোন ধরনের আমি ইনভেস্টর। দেন আমাকে 3টা জিনিস বয়কট করতে হবে, অর্থাৎ আমার ব্রেন যেটা বলে, আমি ইমাজিন যেটা করি সেটার উপরে নির্ভর না করে টেকনোলজির উপরে নির্ভর করতে, অথবা স্টক এডুকেশনের উপর নির্ভর করতে। কারণ আমরা হিউম্যান, আমরা অনেক সময় মিস্টেক করি, আমরা যেন টেকনোলজি নির্ভর থাকি। সেকেন্ড হলো গ্রিড, ফেয়ার অ্যান্ড ইমোশন, এই 3টা জিনিসে বয়কট করে তৃতীয় জিনিস যেটা করতে হবে, একটা ম্যানেজমেন্ট সিস্টেম আনতে হবে। 3টা ম্যানেজমেন্টে রাখতে হবে। কি 3টা ম্যানেজমেন্ট? পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। এখন পোর্টফোলিও ম্যানেজমেন্ট কি? পোর্টফোলিও ম্যানেজমেন্ট হলো, আমরা যারা স্টক করি আমরা সবাই জানি আমার পোর্টফোলিওতে কি কি পজিশনে আছে, কি কি স্টক আছে, সেই ম্যানেজটা আমাকে সুন্দর করতে হবে, যেন কোন স্টকগুলি আমি পোর্টফোলিওতে ঢুকাবো এবং কোন স্টকগুলি আমি রাখবো এবং কোন স্টকগুলি আমি টিউন আপ করবো আর মেইনটেইন করবো। মেইনটেইন কোশ্চেন কেন? যদি আমি সুইং ট্রেডার হই, 2-3 মাস পর পর বিক্রি করি, তাহলে দেখা যাবে যে এই সময়ের মধ্যে অনেক ইম্পর্টেন্ট ফিজিক্যাল নিউজ, মিনস কোম্পানিজ অর গভর্নমেন্ট স্ট্যাচুটরি নিউজ, এগুলি যেগুলি চেঞ্জ হয় না, সেই নিউজগুলি যদি আসে, নট রিউমার, আমি ফিজিক্যাল নিউজের কথা বলছি আর কি, এই নিউজগুলি যে আসে সেই নিউজগুলি রেসপেক্ট করে যদি ভালো হয় আপনি স্টকগুলি রাখবেন, আর যদি খারাপ হয় সঙ্গে সঙ্গে স্টকগুলি আপনি সেল করে দিবেন। এইটা হলো একটা পার্ট, টিউন আপ করা। হ্যাঁ, কোন স্টকটা আমি রাখবো, কোন স্টকটা রাখবো না। হ্যাঁ, ওয়াচ লিস্টে কোন স্টকগুলি রাখবো, ভবিষ্যতে আমি কোন স্টকগুলি বাই করবো আর সেল করবো, এই জিনিসগুলি আমাকে বুঝতে হবে। সেকেন্ড কি? ভেরি ইম্পর্টেন্ট, মানি ম্যানেজমেন্ট। অর্থাৎ আমার যে টাকাটা আছে, আমার $1000 থাকুক আর $1000 থাকুক, এই টাকাটা আমি কিভাবে ইনভেস্ট করব, কত টাকা, যদি আমার $100,000 থাকে আমি কত টাকা রাইট ওয়েতে ইনভেস্ট করব আর কত টাকা আমি রেখে দিব। সাধারণত এই জিনিসটা আমাকে এই মানি ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে হয়। সাধারণত যে মানিটা আছে 3 থেকে 5টা ভাগে স্প্লিট করে 3 থেকে 5টা স্টক আমাকে কিনতে হবে। কখন কিনতে হবে? ওয়াচ লিস্ট থেকে যখন আমি দেখব যে আমার টেকনিক্যাল অ্যানালাইসিস পারমিশন দিচ্ছে, আমার বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস ইন্ডিকেটরগুলি পারমিশন দিচ্ছে, দেন আমি ওই স্টকটা 5 ভাগ করে 1 ভাগে টাকা দিয়ে তখন কিনবো। এখন কোশ্চেন কি? যেমন $100,000 থাকে, তাহলে 1 ভাগ যদি আমি মেটা কিনলে আমার $20,000 মেটার জন্য বরাদ্দ আছে, কিন্তু $20,000 কি আমি একেবারে কিনবো? নো, সেটাকে আবার 2 থেকে 3 ভাগে ভাগ করে আপনাকে কিনতে হবে সময় বুঝে। যদি কিনা না হয় তখন আপনি বুঝবেন ওই টাকাটা থেকে যাবে, অথবা আপনি অন্যভাবে বাই সেল করতে চেষ্টা করবেন। এইভাবে আপনাকে ক্যাশ ম্যানেজমেন্ট করতে হবে। ক্যাশ ম্যানেজমেন্টের সাথে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট থিং হলো মার্জিন অর লোন। যদি আমি মার্জিনটা ঠিকভাবে ম্যানেজ করতে না পারি, তাহলে দেখা যাবে যে স্টক যখন নিচে যাচ্ছে তখন আপনার আসল টাকাও আস্তে আস্তে নিচে চলে যাবে, এক সময় গিয়ে পোর্টসেল হয়ে আপনি ফকির হয়ে যেতে পারেন। আর থার্ড জিনিসটা কি? রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টটা কি? প্রত্যেকটা স্টকই আমি যখন কিনি আমি ধারণা করি 20%, 50%, 10% লাভ হবে, কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে নিচের দিকেও যেতে পারে।
যখন নিচের দিকে যায় তখন আমরা তাকে দেখি এবং ভাবি হায় আমার স্টকটা নিচে নেমে যাচ্ছে, আর কিছুই করা থাকে না। তখন আমাদেরকে স্টক কেনার আগে টেকনিক্যাল ইন্ডিকেটর গুলি ইউজ করে, টেকনিক্যাল ইন্ডিকেটর বেস্ট অনেক আগে বলেছি, এখনো বলছি, RSI, ম্যাকডি, এগুলি ইউজ করে আমি যখন স্টকটা কিনবো তখন যদি নিচের দিকে কখনো যায় তখন 1 or 2% বেশি যেন না যায়, তার আগে যেন আমি স্টকটা সেল করে দিই। একে বলে স্টপ লস। এই স্টপ লসটাই রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আসে। তাহলে দেখা যাচ্ছে কি রিস্ক ম্যানেজমেন্ট, তিনটা জিনিস, রিস্ক ম্যানেজমেন্টের যে বিষয়গুলি সেই বিষয়গুলি আমাকে ভাবতে হবে। মানে ডিসিপ্লিন ট্রেডিং এর তিনটা বিষয় আমরা জেনে গেলাম। কি কি আরেকবার বলে দিই, সেটা হলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট, ক্যাশ ম্যানেজমেন্ট এন্ড রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট। ওকে, আলম হায়দার, একটি ব্যাপার আমি রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করবো, সেটি হচ্ছে এরকম কিছু কিছু ক্ষেত্রে অনিবার্য কারণবশত একটি প্রাইসের ভ্যালু হঠাৎ করে পড়ে যায়। আমরা এখনকার সময়ের টেসলার কথা বলতে পারি, এবং গত দুদিন আগে অ্যাপলের যেটা হলো, ঘোষণা আসলো যে অ্যাপলের যে ডিজাইনার ছিল উনি যে কোম্পানি করেছেন, এই কোম্পানিটি ক্রয় করে নিয়েছে ওপেন এআই। এটি ঘোষণা আসার সাথে সাথে অ্যাপলের শেয়ার গোতাকে নিচে নামলো। হাউ ডু ইউ ম্যানেজ দ্যাট ইন দিস কেস, নাম্বার ওয়ান। আরেকটি হচ্ছে কদিন আগে যেটা টেসলার ক্ষেত্রে হলো, এবং এটি তার পারফরমেন্সের কারণে নয়, রাজনৈতিক কারণে এটি পতন হওয়া শুরু করলো। এইসব ক্ষেত্রে আপনি কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট, যদি আপনি হালকা করে বলেছেন যে 1% 2% পতন হলে কিন্তু আপনাকে কেয়ারফুল হতে হবে, একটু যদি ব্যাখ্যা করেন প্লিজ। আচ্ছা, ব্যাখ্যা, আপনার কোশ্চেনটা এখানে দেখ যে বিজি স্টক নিয়ে আমি একটা এক্সাম্পল দিতে চেষ্টা করব। আমি বলেছি যখন স্টকগুলি আমি ওয়াচ লিস্টে রেখে দিব, আমি ওয়েট করব টেকনিক্যাল অ্যানালাইসিস ইন্ডিকেটর কখনো আমাকে নো অবজেকশন সার্টিফিকেট দেয় টু বাই দ্য স্টক। এটা যদি আমরা ফুল স্ক্রিন দেখি, এখানে দেখবো এই চার্টটার মধ্যে দেখা যাচ্ছে RSI অলমোস্ট 30 চলে আসছে। এখানে আমরা 30-তে বাই করি, এখানে দেখুন অল দ্য ওয়ে রাইটে, এখানে 30 মতো, জানি না দেখতে পাচ্ছেন কিনা, 30-তে আমরা বাই করি, দেখা যাচ্ছে অলমোস্ট 30-তে চলে আসছে। এখানে যদি আমি বাই করি দেন এখানে, তাহলে আমার ডিস্টো লাইন কোথায়? ডিস্টো লাইন অল দ্য ওয়ে নিচে গিয়েছে, এখানে দেখা যাচ্ছে ডিস্টো লাইন, অর্থাৎ এটার নিচে আমি 0.5%, 0.5 or 1% আমি এখানে নিচে গেলে আমি স্টপ লস দিয়ে দিব। স্টপ লসটা অটো স্টপ লস দিব। অটো স্টপ লস সিস্টেম আছে, সাম ভালো যেগুলি প্ল্যাটফর্ম আছে সেখানে অটো আগে থেকে আপনি স্টপ লস বসিয়ে রাখতে পারেন, দেন নিচের দিকে গেলে অটোমেটিক সেল হয়ে যাবে, আপনাকে দেখতে হবে না। আর আপনি ঘুমটাও ভালো হবে, যখন আপনি $100,000 ইনভেস্ট করেছেন এবং স্টপ লস দেওয়া আছে, যখন নিচে চলে যায় দেন আপনি সেই দ্যাট আপনি জানবেন যে ওকে $1,000 ইনভেস্ট আছে, আমি সেখানে 1% স্টপ লস দিয়েছি, তাহলে আমার 1% $1,000 নিচে আমার এটা লস হবে না। আমি জানতে পারছি যে কত টাকা লস হবে, অর্থাৎ লসটা আপনার লিমিটেড হয়ে যাচ্ছে, দেন আপনার বিজনেসটা তাহলে সুবিধা হয়। আর উপরের দিকে যখন যায়, দেখুন উপরের দিকে কিন্তু যায় তখন কিন্তু প্রফিটটা আনলিমিটেড। When you use this stop loss risk factor বিষয়টা। তো এখন টেসলার কথা বললেন, টেসলার স্টকটা আমি নিয়ে আসি। দেখুন টেসলা স্টকটা মনে করুন এইখান থেকে উপরে উঠে যায় যখন, তখন আমি এখানে বাই করবো। দেখুন এটা সাধারণত মিস্টেক করে না, এর সাকসেস রেট অলমোস্ট ওভার 70%। দেখুন এখান থেকে আমরা জানি স্টকটা নেমে যাচ্ছে, আমরা এই নেমে যাচ্ছে, এর মধ্যে টেসলা স্টক দেখাচ্ছি, এই নেমে যাচ্ছে, এখানে কিন্তু আমি বাই করতে পারবো না, কারণ এটা ফলিং নাই, নিচের দিকে যাচ্ছে, এখানে বাই করে পারবো না, কারণ একে নামতে দেন। যখন নেমে যায় আমরা বুঝতে পারবো কিসের মাধ্যমে? এই ইন্ডিকেটরের মাধ্যমে, এটাকে বলে RSI। এই ইন্ডিকেটরের মাধ্যমে, এই ইন্ডিকেটর যখন উপর দিকে উঠতে লয় তখন আমরা কিনবো। ধরুন এখানে আমরা কিনলাম, এটার একটা নাম আছে, যাই হোক এটাকে বলে মাদার এন্ড বেবি। যাই হোক, এখান থেকে আমি যদি কিনি দেন স্টপ লসটা যেহেতু এটা উঠে যাচ্ছে, এই দেখুন এই যে ব্লু কালারটা আছে, এই ব্লু কালারের নিচে যেখানে প্রাইসটা আছে, অর্থাৎ এই প্রাইসটা, এইখানে আমি প্রাইস বসাবো মানে স্টপ লস দিব। তাহলে এখান থেকে মেবি লেস দেন 1% স্টপ লস। তো এখানে স্টপ লসটা দিব এবং স্টপ লসটা কাজ করবে। সো মেনি পিপল যারা আমার ফলোয়ার আছে, ফলো করে যারা, তারা নতুন যারা, তারা অনেক সময় বলে যে স্টপ লস দেই, স্টপ লস আমার কাজ করে না। রিজন হলো স্টপ লস দিলে কাজ করবে না। স্টপ লস দিলে অবশ্যই স্টপ লসটা দিতে হবে ইন ডিমান্ড জোনে, এবং টেকনিক্যাল ইন্ডিকেটর যখন আপনাকে সিগন্যাল দিবে বাই দি স্টক, only that time you can put the stop loss, unless otherwise stop loss will not work. দর্শক আপনারা যারা দেখছেন, আমি আশা করি আপনারা খুব গুরুত্বের সাথে, খুব মনোযোগের সাথে এটা দেখেছেন। এটি যখন সোশ্যাল মিডিয়াতে যাবে, প্লিজ সেভ ইট, আপনাকে এটা রিপ্লে করে দেখতে হবে। তো আমরা প্রায় শুনে থাকি যে আমি তো অমুক স্টক কিনেছিলাম, আমি তো সর্বশান্ত হয়ে গেলাম।
সর্বশান্ত হওয়ার কারণ অনেকগুলি থাকতে পারে। একটা হতে পারে আপনি কোন একটি চা কফির দোকানে গেছেন, ওখানে কারোর কাছ থেকে পরামর্শ নিয়েছেন যে একটি নতুন ডায়মন্ড আকারের খেলনা আসতেছে, এটা কিনে ফেলেন। আপনার কোনো ধারণাই নেই এটা কি জিনিস, এটা কেনা উচিত কিনা। আপনাকে কি করতে হবে? আপনাকে চলে আসতে হবে টুলসে। যে টুলস আমরা কয়েকটি টুলস আমরা দেখালাম, এখানে দেখতে হবে যে এদের পারফরমেন্সটা কিরকম। এটা কি উপর দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, নাকি এটা একেবারে নতুন নতুন প্রোডাক্ট। আপনাকে কেয়ারফুল হতে হবে। দ্বিতীয় হচ্ছে, আপনি অনেকদিন ধরে করছেন স্টক মার্কেট, কিন্তু আপনি স্টপ লস যেটি আছে, সেটি স্টপ গ্যাপ যেটি আছে আপনি করছেন না, বা আপনি ভালো মতো আপনার কাছে পরিষ্কার না ব্যাপারটি। আপনাকে জানতে হবে, আপনাকে অভিজ্ঞ কারোর কাছে হেল্প নিতে হবে। আমাদেরকেও যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আপনার লসটি ঠেকাতে হলে, যেটি আপনার শুনে আলম ভাইদের কাছে, আপনাকে ঘুমাতে হবে রাতে। আপনার যদি ঘুম হারাম হয়ে যায়, $100,000 লস করেছেন, এটা 50% নেমে এসেছে। টেসলার ক্ষেত্রে ব্যাপক হারে পতন হয়েছে, $437 থেকে $212। মানে আই মিন ইটস এ সুইসাইডাল মিশন, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন। ওকে, আমি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আরেকটি প্রশ্ন করছি আপনাকে। আমরা জানি যে ইন দ্য কারেন্ট কন্ডিশন হচ্ছে 90 days ট্যারিফের পজ চলতেছে। সো হোয়াট ইজ দ্য কারেন্ট কন্ডিশন অফ 90 days ট্যারিফ পজ ইন কনসিডারেশন অফ ক্যাপিটাল মার্কেট? এটি যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন, এটি নিয়ে অনেকে সন্দিহান। থ্যাংক ইউ। আমরা ট্যারিফ নিয়ে আগেও আলোচনা করেছিলাম, সেই বিষয়ে যাব না এখন। এটা স্টক মার্কেটে যে পজ হলো 90 days, এটা ইম্প্যাক্টটা কি হলো? ইম্প্যাক্টটা ইমিডিয়েট ইম্প্যাক্টটা 30 থেকে 40% আপ হয়েছে। আপ হয়েছে কেন? যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা বুঝেন যে এই সময়ের মধ্যে 90 days পরে পরে কি হবে আমরা জানি না। এটা আনসার্টিনিটি, এই সার্টিন না। আমরা বলতে পারি না যে সামনে কি হবে। তো এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, এরকম ধারণা থেকে কিন্তু 30 থেকে 40% স্টকগুলি, সব স্টক মোটামুটি বেড়ে গিয়েছে। তো কেন বাড়লো সেটি আমরা দেখব, এবং কোন স্টকগুলি এই সময়ে যদি 3 মাস পরে সম্ভবত এটা অগাস্টের 12-এ শেষ হয়ে যাবে পোস্টটা। অগাস্টের 12 আগে যেমন আমাদেরকে আমাদের উপরে যে ইম্পোর্টটা দেওয়া হয়েছিল চায়না থেকে, এবং আমাদের দেশ থেকে চায়নাকে যে ইম্পোর্ট বা ট্যারিফগুলি দেওয়া হয়েছিল, তো সেই ট্যারিফের সেগুলিতে এখন পোস্ট আছে সেগুলি এখন কিভাবে কাজ করতেছে আমরা যদি একটা এক্সাম্পল দেই তাহলে দেখতে পারবো আমরা। দেখুন এই সময় আমাদের কোন স্টকগুলি কেনা ভালো হবে। দেখুন দেখুন এখানে দেখা যাচ্ছে কি সামারি, দেখেন স্টক, এখানে স্টক ইনটুইট আর্নিং আউটলুক স্ট্রং, ট্যারিফ ইম্প্যাক্ট লো, কারণ আমরা জানি এরা কি করে। হ্যাঁ, নোটস পজিটিভ, এআই ইন্টিগ্রেশন এন্ড গ্রোথ। আরেকটা স্টক ডুডাস, ভেরি স্ট্রং আর্নিংটা, আর্নিং আউটলুক মিনস সামনে কেমন হবে সেটা। এখন তো আর্নিং বিট করেছেই, কিন্তু সামনে আরো ভালো হবে। আর ট্যারিফ ইম্প্যাক্ট লো। ওয়াই লো? কারণ আমরা জানি এরা কি করে। এটা ডেলিভারি কাজ করে, রাইট? ডমিনেন্ট ইন ডেলিভারি মার্কেট, রাইট? খুব ভালো করতেছে। তো আরেকটা আছে কি সেডেন, স্ট্রং, লো, হাই প্রফিট মার্জিন, এআই অ্যাডভান্সমেন্টস। তো এইভাবে দেখতে হবে। যেমন আপেলের ব্যাপারে বলা হচ্ছে কি, দেখুন আপেলের ব্যাপারে বলা হচ্ছে কি আনসার্টেন, অনিশ্চিত। ওয়াই সেইং আনসার্টেন? আপেল কিন্তু অনেক অনেক বড় স্টক, অনেক বড় স্টক। আমরা অনেক সময় অন্ধের মতো কিনে থাকি এই স্টকটা। $1 trillion কোম্পানি। কিন্তু এখন একটু মাইন্ডটাকে একটু পজ দিতে হবে, যে আমাকে বুঝতে হবে হোয়াটস গোয়িং অন ইনসাইড। তো এখন দেখা যাচ্ছে কি এটা কেন? কারণ সামনে ট্যারিফটা যদি কিভাবে কাজ করবে, 3 মাস মানে অগাস্টের 12-এর আগে যদি সেটেলমেন্ট না হয়, তাহলে তো এটার মধ্যে একটা বিগ ইম্প্যাক্ট করবে, তাই না? সেই জন্য আমাকে এটা বুঝতে হবে। পোটেনশিয়াল ট্যারিফস অন আইফোন, বিকজ পোটেনশিয়াল ট্যারিফ অন, যেমন বোয়িং, এটা আর্নিংটা আই মিন দা মডারেট, আর্নিং আউটলুকটা মডারেট। আর আপেলের আনসার্টিন কেন? আউটলুকটা ঠিকভাবে দিতে পারেনি, তারা ঠিকভাবে জানে না যে কেমন হবে, কারণ ট্যারিফ তো আসবে, ট্যারিফটা হবে কি হবে না আমি জানি না। তাহলে স্টক বাছাই করার সময় ওগুলি কিন্তু দেখতে হবে। কিভাবে দেখতে হবে? তাহলে দেখা যাচ্ছে কি এই মুহূর্তে যেগুলি আনসার্টেন আছে সেই স্টকগুলি একটু চিন্তা ভাবনা করে কিনতে হবে। আর যেগুলি ট্যারিফ ইম্প্যাক্টটা লো হবে, যেমন আরো স্টকগুলি আমি বলতে পারি টি মোবাইল, যেমন আরো আছে নেটফ্লিক্স। হ্যাঁ, দেখবেন যে এই স্টকগুলি কিন্তু মানে রকেটের মতো উপরে যাচ্ছে।
মানে ট্যারিফে এদের কোনো ইম্প্যাক্ট পড়ে নাই, মোটামুটি পড়েই নাই। তো আমাদেরকে এগুলি ভাবতে হবে যে কোন স্টকগুলি আমরা ট্যারিফের মধ্যে বাই করব, কোন স্টকগুলি ট্যারিফের মধ্যে সেল করবো। আরেকটা জিনিস দেখেন এগেইন আবার আমি আরএসআই তে আসতেছি। তো এখন আমরা যদি মাদার ইন্ডেক্স দেখি, মাদার ইন্ডেক্স মিনস যে স্টকটা ওই ইন্ডেক্সের মধ্যে আছে। আমরা ধরে নেই S&P 500, S&P 500 কে স্ট্যান্ডার্ড কি বলে ইন্ডেক্স বলা হয়, SPY। হ্যাঁ, দেখুন এখান থেকে কিন্তু এক টানা উপরে চলে গেছে। এখানে কখন আরএসআই তে এখানে আসছে, আমরা বলি RSI 30 তে আসলে বাই করতে হবে এবং RSI 70 তে আসলে সেল করতে হবে। এখানে একটা দেখুন একদম 100% কাজ করেছে। যে RSI নিয়ে আমি অনেক কথা বলেছিলাম, আমি একটা উদাহরণ দিলে মনে হয় ভালো হয়, আর যদি আপনি আমাকে অ্যালাউ করেন। না, আপনি যেখানে আছেন আপনি সেখানে থাকুন। আমি আপনার হয়তো মনে আছে বেশ কয়েক বছর পূর্বে ইন দ্য পাস্ট আমরা বেশ অনুষ্ঠান করেছিলাম। আমার মনে হয় একটি অনুষ্ঠান আমরা ডেডিকেটেড করেছিলাম আরএসআই নিয়ে, যেটি অন স্ক্রিনে দর্শক আপনারা দেখতেন। তো মানে আমরা অনেক কথাই বলছি বর্তমান পরিপ্রেক্ষিতে, যেটি এফেক্টিভ যারা ইনভেস্ট করতে যাচ্ছেন, যারা বাই এন্ড সেল করতে যাচ্ছেন। কিন্তু আমার মনে হচ্ছে যদি আপনি পুনরায় একটু আরএসআই এর উপরে একটু বাই এন্ড সেলের ব্যাপারে একটু ব্যাখ্যা করেন, আমার মনে হয় যারা নতুন ভাবে আমাদের দেখছেন অনুষ্ঠানটি স্টকের, তারা খুব উপকৃত হবে। শিওর, আমি তার আগে একটা এক্সাম্পল দিব, হয়তো এক্সাম্পলটা আপনাদের ভালো লাগবে। আমার এক ফলোয়ার ছিল, ওনার নাম বলা ঠিক হবে কিনা জানা, বললেও সমস্যা নেই, সে আমার বন্ধুর মতো, মিস্টার জামিল। সে একজন হোম কেয়ার ওনার। তো উনি 3 বছর যাবত আমার সাথে উনি আছেন। প্রথম দিকে ওনার একটা হার্ট সার্জারি হয়েছিল, তবুও তিনি আমার কাছে আসতেন, কারণ আমার একটা গ্রুপ অফ পিপল ছিল, তো ওখানে আসতেন। এবং যখন আসতেন ওনাকে দেখতাম সবসময় উনি ঘুমাতেন। তখন উনি আবার বলতেন যে অ্যাপোলজি করতেন যে আমি দেখেন আমার এরকম একটা সার্জারি হয়েছে, কিন্তু আমি আপনার এখানে আসা মিস করতে চাই না, বাট আমার মনের অবচেতন মনেই আমি ঘুমিয়ে যাই, কিছু মাইন্ড করবেন না প্লিজ। তো ঠিক আছে। সো এখন সে মাঝে মাঝে দু একটা কথা শুনতে শুনতে সে বলতেছে যে, তখন বলতেন, এখন তো ভালো হয়ে গেছেন, এখন নর্মাল পিপল, তখন বলতেন যে এখানে ক্রিম পার্ট কি, আমাকে উনি বলতেন। আমি বললাম যে ক্রিম পার্ট যদি আপনি কিছু নাও বুঝেন, শুধু আরএসআই টা যদি বুঝেন, শুধু 30 তে বাই করবেন এবং 70 তে সেল করবেন, এইটা যদি বুঝেন, তাহলে আপনার মানি লস করার সম্ভাবনা একেবারে কম। তাই নাকি, দেখি তো। তারপরের থেকে আজকে 3 বছর যাবত উনি এই RSI 30 এবং RSI 70, অর্থাৎ 30 আসলে না আসলে সে বাই করে না, 70 আসলে সঙ্গে সঙ্গে সেল করে। দেখুন, এবং হি ইজ ভেরি হ্যাপি। কি কারণ দেখুন, তার যে এরকম হার্টের পেশেন্ট, তারপরে কিন্তু সে অনেক এখন ভালো আছেন। দেখুন কিভাবে কাজ করে, দেখুন আপনি দেখুন, অবাক হয়ে যাবো আমরা। দেখেন এই 30 লাইন, এটা আর এই লাইনটা হলো 70 লাইন, জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা, এটা 70 লাইন আর এটা 30 লাইন। এটা মাদার ইন্ডেক্স SPY, অর্থাৎ S&P 500 এর ইন্ডেক্স। তো এখানে 30 আসছে, এসে যখন উঠা শুরু করছে, তখন এই জায়গাটা আপনার বাই হবে। কি কারণে? চোখ বন্ধ করে বাই করতে হবে। কি কারণে? কারণ এখানে আমার 30 এসে গেছে, এখানে আমার 30 চলে আসছে। আমাকে কোনো নিউজ দেখার দরকার নেই, অবশ্যই দরকার আছে, জাস্ট আমি কথায় বলে যাচ্ছি যে ইন্ডিকেটর কিভাবে কাজ করে। দেখুন 30 আসছে, দেন বাই, আমি ওয়েট করবো 70 আসছে। দেখুন 70 আসছে, as soon 70 আসছে, টাচ করে কিন্তু আবার স্টকটা নিচের দিকে নেমে যাচ্ছে। দেখুন, দেখছেন কত সুন্দর অবস্থায় চলে যাচ্ছে, কত সুন্দর। দেখুন এখানে দেখুন, ব্যাকে যান, এখানে কত, অগাস্ট 5, 2024, এই জায়গাটা দেখুন টাচ করেছে। এখানে টাচ করে দেখুন 30 তে সে কিনেছে, তাহলে এইটা টাচ করে না, ওয়েট করতেছে, এখানে নামছে, আবার টাচ করে ওয়েট করতেছে। দেখুন এই জায়গায় টাচ করে সে সেল করছে, এসে এটা টাচ করছে, এইখানে এসে কত সুন্দর, সেখানে সে কিন্তু নিচে নেমে গেছে, কিন্তু সে সেল করে নাই, কারণ এটা বাই করছে এখানে, তার রিস্ক ফ্যাক্টরটা স্টপ লস এখানে আছে, সে আরামে আছে, কোনো সমস্যা নাই। নিচে নেমে গেলেও তার কোনো সমস্যা নেই, কারণ তার স্টপ লস দেওয়া আছে। কারণ স্টপ লস এখানে দিলে সে উপরে উঠিয়ে প্রফিট লক করবে, তার যাতে কোনোভাবে স্টপ লসের পয়সাটাও যেন তার নষ্ট না হয়। যাও, এখানে বাই করবেন এবং এখানে সেল করবেন। আচ্ছা, উদাহরণটা শেষ হলো। এখন আমি হাবিব সাহেব যেটা বললেন যে একটু RSI টা দেখাতে, ইয়েস, আমি এখন RSI টা আরেকবার আমি বলার চেষ্টা করব, যদি আপনাদের কোনো উপকার লাগে। আচ্ছা, লেটস গো টু দ্য RSI। দেখুন এখানে RSI আছে। RSI মিন্স রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স,
RSI এটা হলো 30 লাইন, এই লাইনটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই দেখ মাউসটা, এই মাউসটা এখানে আছে, দেখা যাচ্ছে রাইট? Yes. এটা হলো 30 দেখা যাচ্ছে, আর এটা হলো 70। আপনি এখানে আসলে বাই করবেন 30, আর এখানে এসে ইটস ভেরি সিম্পল, এর থেকে সিম্পল ইন্ডিকেটর আর নাই। পপুলারিটির দিক থেকে এটা হলো সেকেন্ড বেস্ট ইন্ডিকেটর। এক নম্বর হলো ম্যাকডি, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স এন্ড ডাইভারজেন্স। মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স এন্ড ডাইভারজেন্স একটু একটু আমি কি বলবো, একটু কঠিন তার জন্য অনেকে বুঝতে পারে না, কিন্তু এইটা বুঝতে পারে। নেক্সট স্লাইডে যদি আমি দেখি এটা কিভাবে কাজ করে, দেখুন কিভাবে কাজ করে। রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স RSI ইজ দ্য মোস্ট পপুলার টুল বিকজ ইট ক্যান বি ইউজড টু কনফার্ম ট্রেন্ড কন্ডিশন চার্টেড ট্রেন্ড কন্ডিশনটা কনফার্ম করে। RSI আইডেন্টিফাই ওভারবট সাপ্লাই জোন এন্ড ওভারসোল্ড ডিমান্ড জোন মিনস যেখানে আপনি বাই করবেন, সাপ্লাই জোন মিনস যেখানে আপনি বিক্রি করবেন। বাই করা অনেক সময় ইজি হয়, বাই করাটা আমাদের কাছে অনেক ইজি, কিন্তু সেল করাটা কিন্তু ভেরি হার্ড, কারণ আপনি জানেন না কোথায় সেল করতে হবে, আমরা কেউ বুঝতে পারি না কোথায় সেল করবে। একটা স্টক আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে, এটা কিন্তু মানে সুন্দরভাবে কে বলে দেয়, সেটা বলে দেয় RSI, কারণ 70 as soon as the 70 I have to sell the stock। এইভাবে আপনাকে জিনিসগুলি আপনাকে বুঝতে হবে এবং করতে হবে আর কি। ওকে, আলো ভাই, আমার মনে হয় এই জিনিসটা নিয়ে ব্যাপক একটা আমরা এপিসোড করব, কারণ এটির প্রয়োজন আছে। আমাদের সময় কম, কিন্তু কয়েকটি প্রশ্ন আমার মনে রয়েছে বর্তমান অবস্থার বা সিচুয়েশনের উপর ভিত্তি করে। আমরা গত সপ্তাহে বাই দ্য ওয়ে আলাপ করেছিলাম যে ইটস টাইম টু বাই, আপনার মনে আছে নিশ্চয়ই, টাইম টু বাই। তো এই যে টেকনিক্যাল অ্যানালিসিসের উপর ভিত্তি করে আপনি আমাদের জানান, ইজ ইট টাইম টু বাই অর সেল? ইটস এ ভেরি গুড কোশ্চেন। ইয়েস, লাস্ট টাইম আমার মনে আছে আপনি যখন বলেছিলেন যে শেষ কথাটা কি হতে পারে, আমি বলেছিলাম যে টাইম টু বাই দ্য স্টক। কারণ এখন আবার সেম কোশ্চেন, এখন আমি কি করব, টাইম টু বাই অর সেল? ইয়েস, তাহলে আমাকে নির্ভর করতে, আমি তো অনুমান করে কোনো কথা বলতে পারবো না, কারণ আই হ্যাভ টু ডিপেন্ড অন টেকনিক্যাল অ্যানালাইসিস। হোয়াট RSI অর ম্যাকডি। আমি RSI কি বলবো, যেহেতু RSI একটু সহজ বুঝতে, একটু সুবিধা, সাধারণ মানুষ যারা আছেন, আমরা যারা কম বুঝি, তারা হয়তো তাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আপনি ধরে নিন আমার যদি বাই যদি হয় 30 ইউনিটে, তাহলে সেল হবে 70 ইউনিটে। তাহলে 70 ইউনিট এখানে সেল হওয়ার কথা, তাহলে এখান থেকে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, মানে RSI নিচে নেমে যাচ্ছে। কারণ এখন দিস ইজ নট টাইম টু বাই দ্য স্টক, কারণ এখন অলমোস্ট যারা সেল করার, তারা সেল করে চলে গিয়েছে, কিংবা তারা ওয়েট করবে আর একটা ইন্ডিকেশনের জন্য। এখন কোন ধরনের ট্রেডেবল ট্রেন্ড হবে, এটা যদি আপওয়ার্ড ট্রেডেবল ট্রেন্ড হয়, এখান থেকে যদি উঠতে লয়, দেন চিন্তা ভাবনা করে এখন ডিসিশন নেওয়ার সময় না। আবারও বলি, সবসময় আমি বলে থাকি, আপনি যদি সুইং ট্রেডার হয়ে থাকেন, তাহলে আপনাকে দেখতে হবে বছরে 3 থেকে 5 বার, এগেইন 3 থেকে 5 বার একটা মিনি ক্রাশ হবে, 3 থেকে 5 বার একটা মিনি ক্রাশ হবে। সেই মিনি ক্রাশের সময় আপনাকে বাই করতে হবে। মিনি ক্রাশ কখন হবে, কিভাবে বুঝবেন? যখন RSI মাদার ইন্ডেক্স RSI টা 30 তে আসে, বুঝে নেবেন দিস ইজ মিনি ক্রাশ টাইম এন্ড আই হ্যাভ টু বাই দ্য স্টক। এখন দেখুন এখানে কিন্তু মিডলে আছে, অলমোস্ট মিডল আছে, তাহলে আপনি বলেন এখন ডিসিশনটা কি হবে, বাই করতে পারবো? অ্যানসার ইজ নো। ওকে, ভেরি গুড। আমি খুব দ্রুত আমাদের যে ইউএস রেটিং ডাউনগ্রেড হয়েছে, যার ফলে এর এফেক্টটা দেখা যাচ্ছে স্টক মার্কেট, বন্ড মার্কেটে। সংক্ষিপ্তভাবে আমাদেরকে একটু বুঝিয়ে বলুন, আমরা কি ভীত হব, কি করব আমরা? ইউএস অ্যাজ এ কান্ট্রি, ইউএস ক্রেডিট রেটিংটা কি জিনিসটা সেটা আমাকে বুঝতে হবে। যেমন ইন্ডিভিজুয়ালের আমাদের ক্রেডিট স্কোর থাকে, আমরা স্বাভাবিকভাবে জানি যে হায়ার ক্রেডিট স্কোর মিনস আমি হায়ার একটা লোন নিতে পারি, লো ইন্টারেস্ট রেটে লোন নিতে পারি, হায়ার একটা লোন নিতে পারি লো ইন্টারেস্ট রেট। কেন? ল্যান্ডার আমাকে ট্রাস্ট করে কিসের উপরে? আমার বেস অন ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, ইনকাম, এবং আমার বাইং পাওয়ার, এবং আমার বাইং অ্যাক্টিভিটিস, আমার বাইং বিহেভিয়ার, আমার পে অফ সিচুয়েশন, পে অফ হিস্টোরি। আমি কি লাস্ট ডে ডিউ ডেটে যখন 31 ডিসেম্বর আসে, সেই ডিউ ডেটে পে করি, নাকি এক সপ্তাহ আগে পে করি? এগুলি সবকিছু মিলিয়ে আর কি আমাকে একটা স্কোর দেওয়া হয়। ঠিক কান্ট্রিতেও ওরকম ভাবে রেটিং করা হয়। যেমন ইন্ডিভিজুয়ালি রেটিং স্কোর করা হয় কারা করে, যেমন ইকোফ্যাক্স, ট্রান্স ইউনিয়ন, এই জাতীয় প্রতিষ্ঠানগুলি করে। আবার কান্ট্রিকে, অ্যাজ এ কান্ট্রি, আমাদের কান্ট্রি ইউএসএ কে কে রেটিং করে? এটা তো বিশাল ব্যাপার। এরা এজেন্সিগুলি, কতগুলি এজেন্সি বলা হয় এদেরকে, এজেন্সি যেমন
S&P গ্লোবাল, ফিচ, মুডি, মোদি, হ্যাঁ। হ্যাঁ, S&P গ্লোবাল এবং ফিচ এরা বড় ধরনের এজেন্সি রেটিং, কান্ট্রি রেটিং করার জন্য অনেক বছর পরে এখন ইউএসএ কে 2A থেকে 3A থেকে 2A করেছে। ওয়াই 3A থেকে 2A করেছে? আমি অ্যাট এ গ্ল্যান্স যে আগের জিনিসটা বললাম ওটা অনেকটা ওরকমই হয়। এখন এর থেকে ইম্প্যাক্টটা কি হবে? ইম্প্যাক্টটা হবে গভর্নমেন্টের হাই ইন্টারেস্টে লোন নিতে হবে, কিংবা গ্লোবাল যে বন্ড মার্কেটের বা ইনভেস্টর আছে আউটসাইড অফ ইউএসএ অর ইনসাইড অফ ইউএসএ, তারা ভাববে যে এখন হয়তো অ্যাট রিস্ক হয়ে যায় কিনা বন্ডটা কিনলে। অনেক সময় ডেট সিলিং কিভাবে হয় সেটা আমাদেরকে বুঝতে হবে। এই বিষয়গুলিতে আমাদের অবশ্যই একটা ইনভেস্টর আছে তাদের কনফিডেন্সটা অনেক রিডিউস হয়ে গেছে, যে হাই যারা বড় ধরনের যারা ইনভেস্টর, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ইনস্টিটিউশনাল ইনভেস্টর অর দ্য হ্যাজ ফান্ড, তাদের জন্য একটা প্রবলেম হয়ে যাবে। কারণ তারা যখন কোন জায়গায় বড় বড় জায়গা থেকে লোন নিবে তখন লোনের কস্টটা, বরোইং কস্টটা হাই হয়ে যাবে। ইন এডিশন গভর্নমেন্ট যখন পে করার সময় সে একটা স্ট্রাগলিং ফেস করতে হবে, কারণ মানিটা কোত্থেকে আসবে। কারণ আমরা মাঝে মাঝেই শুনি যে গভর্নমেন্ট শাটডাউন হয়ে গেল, রিজন হলো ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য। এখন ফাইন্যান্সিয়াল প্রবলেম সামহাও গভর্নমেন্টকে মানি অ্যারেঞ্জ করতে হবে। এই মানি অ্যারেঞ্জটা করতে গেলে তাকে হায়ার ইন্টারেস্ট রেট পে করতে হবে, যেটা ভবিষ্যতে আমাদের জন্য খারাপ হতে পারে যদি গভর্নমেন্ট ঠিকভাবে ম্যানেজ করতে না পারে। এখন ম্যানেজ ঠিকভাবে করবে, ইয়েস ম্যানেজ করতে পারবে অবশ্যই, যদি ঠিকভাবে চেষ্টা করে। অবশ্যই গভর্নমেন্টের প্ল্যান আছে, ম্যানেজ করতেও পারবে। যেরকম আমরা জানি ইনফ্লেশনকে ম্যানেজ করার প্রধান হাতিয়ার হলো গভর্নমেন্টের ইন্টারেস্ট রেট। ঠিক সেই ওয়েতে এরকম ডাউনগ্রেড হলে আপগ্রেড করতেও পারা যেতে পারে। এই আপগ্রেড কিভাবে করবে এগুলো কিন্তু গ্লোবাল ইনভেস্টর এবং হেজ ফান্ড ইনভেস্টর যারা আছে তারা কিন্তু ওয়াচ করে যাচ্ছে। যেরকম ধরা যায় যে স্ট্রাকচারাল ফিসকাল ইয়ার রিফর্মটা কেমন হয়, হ্যাঁ, যেমন ডেট সিলিং ম্যানেজমেন্টটা কিভাবে করে, যেমন লং টার্ম ইকোনমিক ফিসকাল তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথটা কেমন পলিসি স্ট্র্যাটেজি মেনটেন করে যাচ্ছে, যেমন মনিটারি পলিসিটা কেমন হবে, মনিটারি পলিসি ইনক্লুড উইথ দ্য ফেডারেল ইন্টারেস্ট রেট, হ্যাঁ, এইগুলি কেমন হবে। এইগুলি যে সবকিছু বিনিয়োগকারীর, আমি বলে যাচ্ছি বিনিয়োগকারী বলতে হ্যাজ ফান্ড, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অর্থাৎ গ্লোবাল বড় বড় ইনভেস্টর, তারা যদি দেখে যে হ্যাঁ এটা সন্তোষজনক, দেন হয়তো বা সামনে আবার 2A থেকে যেটা ফিচ এবং S&P গ্লোবাল এজেন্সি ডাউনগ্রেড করেছে, আবার তারা হয়তো আপগ্রেড করে দেবে। বলে রাখা ভালো, মুডি কিন্তু সে নিউট্রাল আছে, এখনো সে আপগ্রেড ডাউনগ্রেড কিছুই করেনি। 3টা বড় এজেন্সি, তার মধ্যে দুটো 2021 সালে একবার হয়েছিল, আরেকবার হ্যাঁ 2021 সালে হয়েছিল। ওকে, জি। আমি এটির এফেক্ট এখন বর্ণনা করা হয়তো আমাদের সময় নেই, আমরা আগামী অনুষ্ঠানে করব, কিন্তু খুব দ্রুত আপনার কাছে সময় খুবই কম থাকবে, যে এই যে স্টক মার্কেটের যে এখন অবস্থা, আপনি যদি আমাদেরকে একটু জানান যে কোন স্টক গুলো সবচেয়ে বেশি এফেক্টেড বিকজ অফ দিস ট্যারিফ। ইয়াস, আপনাকে একটু আগে দেখিয়েছিলাম যে স্টকগুলি এখন মানে আনসার্টেনিটি আছে। কি কারণে? স্টকটা ট্যারিফটা কিরকম হবে। যেমন আমাদের স্টক মার্কেটটা কিন্তু উপরের দিকে নিয়ে যাচ্ছে মোটামুটি টেকনোলজি সেক্টরের স্টকগুলি। কোনগুলি? যেমন মেটা, গুগল, মাইক্রোসফট, এগুলি কিন্তু উপরের দিকে নিয়ে যাচ্ছে। ইভেন দ্যাট এনভিডিআই ইদানিং, তারপরে টেসলা, তারপরে এই ধরনের স্টকগুলি কিন্তু আমাদেরকে, অ্যাপল, ওই ধরনের স্টকগুলি আমাদেরকে উপর নিয়ে যাচ্ছে। এখন এই ধরনের স্টকগুলি সেমিকন্ডাক্টর বা আইটি সেক্টরের যে কাঁচামালগুলি, সেগুলি বিদেশ থেকে আনতে হয়, চায়না থেকে মোস্টলি আনতে হয়, আর তাইওয়ান থেকে আনতে হয়। এগুলি আনতে যে ট্যারিফটা হবে, কি ট্যারিফটা হবে আমরা জানি যে অগাস্টের 12 শেষ হয়ে যাবে, তারপরে কি হবে আমরা কিন্তু জানি না। কাজে এই যে কনফিউশন, যদি স্টক মার্কেটে আপনার মাথায় কখনো কনফিউশন আছে, কনফিউশন কি, হোয়েদার ইউ শুড বাই অর নট, এই থিঙ্কিং গুলো যদি আপনার মাথায় আসে যে ও ট্যারিফ আসতে পারে, তাহলে এই কনফিউশন যখন কাজ করবে, দ্যাট মিনস ফুল স্টপ, মিনস you shouldn't buy that stock। আমি এটা বলবো। তাহলে কোন স্টক করবেন? ওই ধরনের স্টক করবেন যেগুলি একটু আগে বললাম, যেগুলি লো ট্যারিফ ইম্প্যাক্ট হতে পারে। কখন কিনবেন আপনি ওয়াচ লিস্টে রাখেন, কখন কিনবেন? যদি ওই স্টকগুলি RSI 30 তে আসে, দেন বাই দ্যাট স্টক, আনলেস নট।
আলম হায়দার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমাদের আরো অনেক কথা রয়ে গেছে যেটি বলা হয়নি। আপনারা যারা অনুষ্ঠানটি এতক্ষণ দেখছিলেন, আমি আশা করি আপনাদের অনুষ্ঠানটি কাজে দেবে। ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে যখন সোশ্যাল মিডিয়াতে যাবে শেয়ার করবেন আপনার সেই সব বন্ধুদের সাথে যারা স্টকে আগ্রহী, স্টকে ইনভেস্ট করছেন অথবা করার চিন্তা করছেন অথবা ইনভেস্ট করে যাচ্ছেন বেশ কিছুদিন ধরে, তাদের জন্য অত্যন্ত কার্যকর হবে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।